আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শোনা। খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন, ব্রিফিং এ ডাক্তার জাহিদ। পরিস্থিতির উন্নতি হলে তাকে বিদেশে নেওয়া হবে জানালেন মির্জা ফখরুল। অতীতে রাজনৈতিক হস্তক্ষেপে ব্যাংক খাতে লুটপাট হয়েছে মন্তব্য গভর্নরের। ক্ষমতায় গেলে অর্থনীতিতেও স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিভিন্ন দলের। ময়মনসিংহের ভালুকায় রোপা আমনের ভালো ফলন পেয়েও কারেন্ট পোকার আক্রমণে হতাশ কৃষকরা। ঘরে উঠছে না আশানুরূপ ধান। এবং ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আকাশসীমা বন্ধ করে দেবার ঘোষণা ট্রাম্পের। মোকাবেলার হুঁশিয়ারি মাদুরোর। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শোনাম, এবার বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যে চিকিৎসা দেয়া হচ্ছে সেটা তার শরীর গ্রহণ করছে। এটা খুবই ইতিবাচক বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। রাতে এভারকেয়ার হাসপাতালের বাইরে ব্রিফিং এ তিনি কথা জানান। ডাক্তার জাহিদ বলেন, এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, সিঙ্গাপুর ও চীনের চিকিৎসকদের সমন্বয়ে তার চিকিৎসা চলছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান বেগম খালেদা জিয়ার চিকিৎসার অগ্রগতি নিয়ে সার্বক্ষণিক নজর রাখছেন। বর্তমানে খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল এবং বিদেশে নেওয়া হবে কিনা তা খালেদা জিয়ার শারীরিক উন্নতি ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বলে জানান ডাক্তার জাহিদ। ওনার অবস্থা একই পর্যায়ে আছে এবং এটাকে আমরা ডাক্তারি ভাষায় যদি বলি, অর্থাৎ শি ইজ মেইনটেইনিং দি ট্রিটমেন্ট, অর্থাৎ চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছে এই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন। কাজে এই চিকিৎসা যাতে উনি গ্রহণ করে সুস্থ হয়ে যেতে পারেন সেই জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর বিদেশ যাওয়ার বিষয়টি নির্ভর করছে সার্বিকভাবে শারীরিক সুস্থতা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত এবং সুপারিশের পরিপ্রেক্ষিতেই সেই সিদ্ধান্ত পরবর্তীতে গ্রহণ করা হবে। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সব ধরনের প্রস্তুতি রয়েছে। অবস্থা স্থিতিশীল হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে। তার চিকিৎসার স্বার্থে হাসপাতালের সামনে নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ভিড় না করার অনুরোধ জানান তিনি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ফুসফুসের ইনফেকশন নিয়ে গত 24 নভেম্বর সোমবার রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। এমন পরিস্থিতিতে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে হাসপাতালের সামনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মী ও ভক্ত সমর্থকরা। সার্বিক পরিস্থিতি নিয়ে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব জানান, তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড সার্বক্ষণিক খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। তার শারীরিক অবস্থা কিছু সংকটাপন্ন, তাকে বিদেশে নেওয়া প্রয়োজন, কিন্তু তার এখন যে শারীরিক অবস্থা সে অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই। শারীরিক অবস্থা আল্লাহ অশেষ রহমতে যদি স্টেবল হয় তখন চিন্তা করে দেখা হবে। তবে বিদেশে নেওয়ার জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে, আপনার ভিসা, অন্যান্য দেশের সঙ্গে যেসব দেশে যাওয়ার সম্ভব হতে পারে সেসব দেশের সঙ্গে যোগাযোগ করা এবং এর মোরেন্সের ব্যাপারগুলো নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে এবং সেগুলোর মোটামুটি কাজ এগিয়ে আছে। অর্থাৎ যদি আপনার প্রয়োজন হয় এবং যদি দেখা যায় যে শি ইজ রেডি টু ফ্লাই, তখন তাকে নিয়ে যাওয়ার ব্যাপারে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। এ সময় হাসপাতালের সামনে নেতাকর্মীদের ভিড় না করার দলীয় নির্দেশনার কথা জানান বিএনপি মহাসচিব। তার অসুস্থতায় সব মানুষই উদ্বিগ্ন, উৎকণ্ঠিত এবং অসংখ্য মানুষ হাসপাতালে ভিড় করছেন। এতে করে হাসপাতালের কর্তৃপক্ষ এবং চিকিৎসকরা অত্যন্ত বিব্রত বোধ করছে। তারা চিকিৎসা কার্য চালাতে প্যারামেডটাও এবং একসঙ্গে অন্যান্য যারা রোগী আছে তাদের সেখানে বিঘ্ন সৃষ্টি করা হচ্ছে। আপনাদের মাধ্যমে আমি সকলের কাছে অনুরোধ জানাতে চাই যে আপনারা কেউ দয়া করে হাসপাতালে ভিড় করবেন না। বিএনপি নেতা কর্মী, তার শুভাকাঙ্ক্ষী বা দেশের মানুষ তারা দয়া করে হাসপাতালে ভিড় করবেন না। আমরা সময় মতো আপনাদেরকে তার
হেলথ বুলেটিন সম্পর্কে জানানো হবে। পরে বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে বিএনপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব। জানান, চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শুরু হবে বিজয় মশাল রোড শো। 2 সপ্তাহব্যাপী রোড শো বিভিন্ন জেলা হয়ে ঢাকায় এসে 16ই ডিসেম্বর শেষ হবে। রাজধানীতে অনুষ্ঠিত হবে মহাসমাবেশ। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। শনিবার রাতে দেওয়া চিঠিতে গভীর উদ্বেগ জানিয়ে পাকিস্তানের জনগণ, সরকার ও ব্যক্তিগতভাবে তার পক্ষ থেকে দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা এবং শুভকামনা জানান। চিঠিতে তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়নে খালেদা জিয়ার অসামান্য অবদান সর্বজন স্বীকৃত। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদারে তার ভূমিকার কথাও এ সময় স্মরণ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। দুর্নীতি একটা রাজনৈতিক সমস্যা, একে রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর। তিনি বলেন, অতীতে রাজনৈতিক হস্তক্ষেপে ব্যাংক খাতে লুটপাট চলেছে, তাই ঋণ খেলাপি থেকে উত্তরণে 5 থেকে 10 বছর সময় লাগবে। রাজধানীর একটি হোটেলে 4th বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে গভর্নর এসব কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, ক্ষমতায় গেলে অর্থনীতিতেও স্বচ্ছতা নিশ্চিত করা হবে। তরিক ইসলামের রিপোর্ট। সত্যি অর্থনীতির ভবিষ্যৎ পথরেখা ও রাজনৈতিক অঙ্গীকার নিয়ে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা। এ সময় ব্যবসা পরিচালনায় নানান সীমাবদ্ধতার কথা তুলে ধরেন ব্যবসায়ীরা। কারণ ইন্টারেস্ট রেট ভেরি হাই, আর ইন্টারেস্ট রেট হাইয়ের কারণে কিন্তু প্রাইভেট সেক্টর বড় করতে পারে নাই। প্রাইভেট সেক্টর আমরা লোন পেয়েছি মাত্র 6%। পাওয়ার এনার্জি সেক্টর আপনি কোনো কম্প্রোমাইজ করা যাবে না, এখানে ইনভেস্ট করতে হবে, এনশিওর করতে হবে এই পাওয়ারটা বাংলাদেশের প্রত্যেকটি এলাকায় যাতে আমরা পৌঁছাতে পারি। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অভিযোগ করেন, অতীতে রাষ্ট্রীয় সহযোগিতায় আর্থিক খাতে লুটপাট চালানো হয়। আমাদের এই 15 বছর যারা লুট করেছেন, চুরি করেছেন, ব্যাংক ডাকাতি করেছেন, লুটপাট করে নিয়ে চলে গেছেন, তাদেরকে ধরেন, তাদেরকে শাস্তি দেন। তাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে, তাদের যে শিল্প কলকারখানা আছে, সেগুলোতে যে হাজার হাজার মানুষ কাজ করছে, সেগুলো বন্ধ করে দিয়ে যে 14 লক্ষ বেকার হয়ে গেছে শুনলাম কিছুক্ষণ আগে, তারা যাবে কোথায়? এই বেকারত্বটা আমরা সৃষ্টি করছি কেন? আমি মনে করি বিষয়টা আমাদেরকে আবারও ভেবে দেখা উচিত। রাজনীতির জায়গা থেকে এ পর্যন্ত স্বাধীন বাংলাদেশে আমরা যতই বলি, আমরা কাঙ্ক্ষিত সেই সুবিধা এবং কমফর্ট জোন আমরা দেশি বিদেশি ব্যবসায়ীদের জন্য তৈরি করতে পারিনি। আমাদের ইকোনমিটা জাস্টিস বেস হতে হবে, একটা ন্যায়ভিত্তিক অর্থনীতি, যে ইকোনমিটা মূলত সমাজে বৈষম্যটাকে কমিয়ে আনার সত্যিকার অর্থেই সেই পলিসিটা থাকবে, যেখানে প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা যেমন থাকবে, অন্যদিকে রাষ্ট্রের কল্যাণ নীতিও একই সাথে থাকতে হবে। নির্বাচন পরবর্তী রাজনৈতিক দলগুলোকে আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠায় হস্তক্ষেপ না করার আহ্বান জানান গভর্নর ডক্টর আহসান এইস মনসুর। গুড গভর্নেন্স এস্টাবলিশ করার জন্য আমাদের আইন আমরা ড্রাফট করেছি, কিছু অর্ডিন্যান্স আকারে প্রকাশিত হয়েছে, আবার কিছু পাইপলাইনে আছে। এখানে আমার বিশেষ অনুরোধ থাকবে আমাদের রাজনীতিবিদদের কাছে, যে তারা যেন ভবিষ্যতে এই আইনগুলোকে পার্লামেন্টের থ্রুতে রেটিফিকেশন করে এটাকে একটা স্থায়িত্ব দেওয়ার চেষ্টা করে। বিগত সময়ে অর্থ লোপাটকারীদের শাস্তির আওতায় আনার দাবি জানান বক্তারা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। রূপামনের ভালো ফলন পেয়েও কারেন্ট পোকার আক্রমণে হতাশ ময়মনসিংহের ভালুকা উপজেলার কৃষকরা। চলতি মৌসুমে মাঠে ধান কাটার কাজ শুরু হলেও এই পোকার আক্রমণে আশানুরূপ ধান ঘরে তুলতে পারছেন না তারা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ডাকাতিয়া ও কাচিনা ইউনিয়নের কৃষকরা। উপজেলা কৃষি অফিস জানিয়েছে, ছায়াযুক্ত স্থানে এই পোকার আক্রমণ বেশি দেখা গেছে। ভালুকা থেকে আনোয়ার হোসেন তরফদারের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। ময়মনসিংহের ভালুকায় কারেন্ট পোকার আক্রমণে ক্ষতির মুখে কৃষকরা। আর যেসব ক্ষেতে গাছের ছায়া পড়ে, সেসব ক্ষেতে এর প্রকোপ আরো অনেক বেশি। অনেক ক্ষেতেই ধানের গাছ পোকার আক্রমণের কারণে শুকিয়ে তারের মতো সরু হয়ে গেছে। ফলে যে ধান উঠেছে তা কৃষকের প্রত্যাশা পূরণ করতে পারছে না, গুনতে হচ্ছে লোকসান।
আর তাই এই উপজেলার কৃষকদের চেষ্টা অন্তত উঠে আসুক এই মৌসুমের ধান লাগানোর খরচ। কারেন্ট পোকে ধান নষ্ট করে ফেলছে, গিরস তো পোষায় না। ক্ষতি করছি আমরা পয়সা খরচ করছি, এই পরিমাণে আমরা ফসল পাইছি না। এই বছর আর কি প্রথমে কারেন্ট পোকা আক্রমণে আমরা তেমন ভাবে কোনো লাভবান হচ্ছি না। বহুত ক্ষেত খাইয়া লাইছে, আমি যে কি করবো, ক্ষেতটা করতে দিব আর আমি নিজেই খাম করতে। বিষয়টি নিয়ে মাঠ পর্যায়ে কাজ করছে বলে জানায় উপজেলা কৃষি অফিস। মৌসুমের শুরুতেই স্কোয়াড গঠন করে দিয়েছিলাম প্রত্যেক ইউনিয়ন পরিষদ, ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার এবং আমাদের উপজেলা থেকে কৃষি সম্প্রসারণ অফিসার, অতিরিক্ত কৃষি অফিসার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসারদের সমন্বয়ে। তারা রেগুলারই মাঠ পরিদর্শন করেছেন এবং কৃষকদেরকে পরামর্শ দিয়েছেন। স্থানীয় কৃষিজীবীরা বলছেন বিভিন্ন ডিলারের পরামর্শে কীটনাশক প্রয়োগ করে ক্ষতি কিছুটা কমাতে পেরেছেন তারা। তবে বিষ প্রয়োগ নয়, তারা চান পোকার আক্রমণের স্থায়ী সমাধান। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ইরাকের মতো এবার ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ভেনেজুয়েলার পুরো আকাশ সীমা বন্ধ করে দেবার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে ভেনেজুয়েলায় হামলার দ্বার প্রান্তে পৌঁছে গেছে যুক্তরাষ্ট্র। সিআইএকে ভেনেজুয়েলায় আক্রমণের অনুমোদন দিয়েছেন তিনি। তবে যুক্তরাষ্ট্রকে রুখতে রাশিয়া, চীন ও ইরানের সাহায্য চেয়েছেন প্রেসিডেন্ট মাদুরো। নিজেদের সামরিক সমাবেশও জোরদার করেছে কারাকাস। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। ভেনেজুয়েলা থেকে মাদক পাচার ঠেকানোর অজুহাতে ইরাকের মতো দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরাতেই মূলত সামরিক তৎপরতা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে অপারেশন সাউদার্ন স্পেয়ারের অধীনে ক্যারিবীয় অঞ্চলে 1 ডজনেরও বেশি যুদ্ধজাহাজ ও 15,000 সেনা মোতায়েন করেছে পেন্টাগন। বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড পাঠিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর সঙ্গে রয়েছে ক্রুজার, ডেস্ট্রয়ার সহ 1 ডজনেরও বেশি যুদ্ধজাহাজ, আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা জাহাজ, উভচর আক্রমণ জাহাজ, আক্রমণাত্মক সাবমেরিন ও 10টি F-35 যুদ্ধবিমান। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, একবিংশ শতাব্দীতে এমন বড় সামরিক সমাবেশ আর হয়নি। 1989 সালের পানামা অভিযানের পর এটি সবচেয়ে বড়। যুক্তরাষ্ট্রের মাদক বিরোধী অভিযান ও ভেনেজুয়েলার আশপাশে সামরিক শক্তি বাড়ানোয় আঞ্চলিক উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধ করে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সব এয়ারলাইন্স পাইলট, মাদক ব্যবসায়ী ও মানব পাচারকারীদের উদ্দেশ্যে বলছি, দয়া করে ভেনেজুয়েলার ওপর ও আশেপাশের আকাশসীমাকে সম্পূর্ণভাবে বন্ধ হিসেবে বিবেচনা করুন। ভেনেজুয়েলা থেকে মাদক সন্ত্রাসীদের নির্মূল করাই আমাদের সামরিক অভিযানের লক্ষ্য। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএকে ভেনেজুয়েলায় গোপন অভিযান চালানোর অনুমতি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। Estar siempre imperturbables en su serenidad. অন্যদিকে যুক্তরাষ্ট্রের এমন রণসজ্জার মাঝে ভেনেজুয়েলার সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে মাদুরো সরকার। দেশজুড়ে হাজার হাজার সৈন্য ও রাশিয়ার তৈরি প্রায় 5,000 ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে। রাশিয়া, চীন ও ইরানের কাছে সহায়তা চেয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তার দাবি, ভেনেজুয়েলায় সরকার পরিবর্তন করাই যুক্তরাষ্ট্রের মূল উদ্দেশ্য। যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালালেও আমরাও বসে থাকবো না। দেশের জনগণ আমার সাথে আছে। আমরা বন্ধু দেশগুলোর কাছে সহায়তা চেয়েছি। মূলত আমাকে ক্ষমতাচ্যুত করে দেশ ছাড়তে বাধ্য করতেই ট্রাম্প এসব পদক্ষেপ গ্রহণ করেছেন। তবে প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্রের হামলা বা আগ্রাসনের মুখে ভেনেজুয়েলা সত্যিই কতটা প্রস্তুত, তাদের সামরিক সামর্থ্যই বা কতটুকু। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, ইরাকের প্রেসিডেন্ট সাদ্দামের মতো মাদুরোকেও ক্ষমতা থেকে সরিয়ে ট্রাম্প মিত্র দেশটির বিরোধী দলীয় নেতা, এবারে নোবেলজয়ী রাজনীতিবিদ মারিয়া করিনা মাসাদোকে ক্ষমতায় বসানোই মার্কিন প্রেসিডেন্টের আসল ফন্দি। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী ইমদাদুল্লাহ বাবু। সবশেষ জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে।
ইমদাদ, চিকিৎসকরা খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা সম্পর্কে কি বলছেন আমাদের জানাবেন। মীরা, আজকে কালকে রাতে যে ব্রিফিংটি করেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেন এবং এখানে খালেদা জিয়ার যে চিকিৎসক টিম রয়েছে সেই চিকিৎসক টিমের প্রধান জাহিদ সাহেব যেটি বলেছিলেন যে তার অবস্থা কিন্তু অপরিবর্তিত। আমরা সকালবেলা এভার কেয়ার হাসপাতালের সামনে আসার পর থেকে আমরা তার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি শারীরিক অবস্থা কীরকম। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও কিন্তু অপরিবর্তিত রয়েছে। বিভিন্ন সূত্রে আমরা যেটি শুনতে পেরেছি যে তিনি শুধু রাতের বেলা একটু তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকর যে স্ত্রী রয়েছেন শর্মিলা রহমান তার সাথে একটু কথা বলেছিলেন, সম্ভবত পানি খাওয়ার জন্য তিনি একটু বলেছিলেন, এরকমটি আমরা শুনতে পাচ্ছি। তবে এখন পর্যন্ত তার অবস্থা সংকটাপন্ন এবং তার যে সংক্রমণগুলো রয়েছে ফুসফুসের সেই সংক্রমণও কিন্তু অনেকটা অপরিবর্তিত রয়েছে। সবকিছু মিলিয়ে এখনো বলা চলে তিনি শঙ্কামুক্ত নন এবং তার চিকিৎসা কিন্তু চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন তাকে দ্রুত সুস্থ করে তোলার জন্য। এবং আমরা যেটি জানতে পারছি যে তাকে বিদেশে নেওয়ার জন্য একটি প্রস্তুতি রাখা হচ্ছে। তাকে কাতার এয়ারলাইন্সের বা কাতার সরকারের যে এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়টি ছিল সেটি কিন্তু প্রস্তুত রাখার জন্য চেষ্টা করা হচ্ছে, যাতে অবস্থা কিছুটা স্টেবল হলে অর্থাৎ স্থিতিশীল হলে যাতে তাকে বিদেশ নিয়ে যাওয়া সম্ভব হয়। এই হাসপাতালের আসলে সিসিইউতে এই ভবনটির চতুর্থ তলায় যে সিসিইউ রয়েছে সেখানে এখন পর্যন্ত বিএনপির চেয়ারপারসন এবং দেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে। সেখানে কিন্তু দলীয় নেতা কর্মী যারা রয়েছেন তাদেরকে কিন্তু আসতে বারণ করা হচ্ছে, কারণ এক্ষেত্রে তারা এখানে আসলে এখানকার পরিবেশ কিছুটা হলেও নষ্ট হবে এবং চিকিৎসায় ব্যাঘাত হতে পারে। এই সমস্ত বিষয় বিবেচনায় কিন্তু দলীয় নেতাকর্মীদের এখানে আসতে বারণ করা হচ্ছে। তারপরেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি না সকাল থেকে কোনো নেতাকর্মী এখানে এসেছেন। তবে উৎসুক মানুষ কিন্তু এখানে অবস্থান করছেন প্রচুর, যারা খালেদা জিয়ার শুভানুধ্যায়ী বা খালেদা জিয়াকে যারা পছন্দ করেন তারা কিন্তু আমরা দেখেছি সকালবেলা যে এখানে এসে ভিড় করেছিলেন এবং এখানে এসে তার শারীরিক অবস্থার খোঁজখবর কিছুটি জানার চেষ্টা করছিলেন। তো যেহেতু তিনি রাজনৈতিকভাবে সব দলের কাছে সমাদৃত এবং তার যে রাজনৈতিক কর্মকাণ্ড সেই রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য তাকে গণতন্ত্রের অগ্রযাত্রার যে পথে তার যে আন্দোলন তার যে অবদান সেগুলোর জন্য তাকে আপসহীন নেত্রী বলা হয়। সেক্ষেত্রে কিন্তু সবার কাছে জনপ্রিয় সেই সুবাদে কিন্তু এখানে লোকজন আসছেন, ভিড় করছেন, তার শারীরিক অবস্থা কি সেটা জানার চেষ্টা করছেন। তো আমরা সবশেষ যেটি জানতে পেরেছি যে এখন পর্যন্ত তিনি ভেতরে চিকিৎসা তার চলছে এবং তার অবস্থার খুব একটি বেশি যে উন্নতি হয়েছে সেটি বলা সম্ভব নয় এবং তাকে দ্রুত সুস্থ করে দেওয়ার জন্য প্রয়োজনীয় যত রকমের কার্যক্রম আছে সেটি কিন্তু এখানে চলছে এবং তার অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও তাকে বিদেশে নেওয়ার একটি প্রক্রিয়া শুরু হতে পারে এরকম আমরা শুনতে পাচ্ছি। এবং তার যে চিকিৎসা রয়েছে এই চিকিৎসাটি আসলে বিদেশেই সবচেয়ে বেশি আধুনিক, বাংলাদেশের যে চিকিৎসা রয়েছে সাথে তার চাইতে, এবং সেই জন্যই কিন্তু তাকে বিদেশে নেয়ার একটা চেষ্টা হতে পারে এমনটি আমরা আভাস পাচ্ছি। তো এখন পর্যন্ত তার যে চিকিৎসা চলছে সেখান থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সাভারের আশুলিয়ায় 30টি গরু সহ ট্রাক ডাকাতির ঘটনা ঘটেছে। বগুড়া থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে রাত 3:30টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের ডিইপিজেডের সামনে এই ঘটনা ঘটে। এ সময় 3টি মাইক্রোবাসে আসা দুর্বৃত্তরা র্যাব পরিচয় ট্রাকটির গতিরোধ করে। ড্রাইভার, হেলপার ও গরু ব্যবসায়ী সহ ট্রাকটি আটক করে বাইপাল হয়ে টাঙ্গাইলের মির্জাপুরের দিকে নিয়ে যায় তারা। পরে তাদের মারধর করে নামিয়ে দেয়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে আশুলিয়া থানা পুলিশ। ডাকাতদের ধরতে অভিযান চলছে। এবার সন্ধানে লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। কিংবদন্তি ফ্রেঞ্চ সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের ঐতিহাসিক অস্টারলিটজ যুদ্ধের 220 বছর পূর্তি উদযাপন করল চেক প্রজাতন্ত্র। স্থানীয় সময় শনিবার অনুষ্ঠিত এই আয়োজনে অংশ নেন কয়েক হাজার মানুষ। 1900 শতকের পোশাক পরে ঘোড়া ও অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে যুদ্ধটির পুনঃমঞ্চায়ন করেন তারা। মুহুর্মুহ কামান ও বন্দুক দাগা হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইতিহাস অনুযায়ী 1805 সালের সেই যুদ্ধে প্রায় 73,000 সেনা নিয়ে নেপোলিয়ন সে সময়কার সামরিক পরাক্রমশালী দেশ রাশিয়া ও অস্ট্রিয়ার 85,000 সেনাকে পরাজিত করেছিলেন। এর 4 দিন পর যুদ্ধবিরতিতে বাধ্য হয়ে প্রেসবুর্গ চুক্তি করে অস্ট্রিয়া। এই যুদ্ধের মধ্যে দিয়ে ইউরোপের রাজনৈতিক মানচিত্র নতুনভাবে আঁকেন নেপোলিয়ন। এবার খেলার খবর।
নিউ ইয়র্ক সিটি এফসিকে 5-গোলে উড়িয়ে দিয়ে মেজর লিগ সকারে ইস্টার্ন কনফারেন্সে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি প্রথমবারের মতো MLS কাপের ফাইনালে উঠেছে লিওনেল মেসিদের ইন্টার মায়ামি। ভোরে নিজেদের মাঠ চেজ স্টেডিয়ামে ইস্টার্ন কনফারেন্সের শিরোপা নির্ধারণী ম্যাচে 14 মিনিটে তাদের আলেন্দে এগিয়ে দেন হ্যাভিয়ার মাসচেরানোর দলকে। তবে লড়াইটা হয়েছে সমানে সমান, কিন্তু একের পর এক গোল করে ব্যবধান করে দেয় ইন্টার মায়ামি। লিওনেল মেসি গোল না পেলেও একটি অ্যাসিস্ট করেছেন। মায়ামির হয়ে হ্যাট্রিক করেছেন আরেক আর্জেন্টাইন ফরওয়ার্ড তাদেও আলেন্দে। এছাড়া মাতেও সিলভেত্তি এবং তেলাস্কো সেগুভিয়া একটি করে গোল করেন। আলাভেসকে 3-1 গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদকে সরিয়ে স্প্যানিশ লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে খেলার প্রথম মিনিটেই পাবলো ইভানেজের গোলে পিছিয়ে পড়ে কাতালানরা। শুরুর ধাক্কা সামলে খেলার 8 মিনিটে দলকে সমতায় ফেরান লামিনে ইয়ামাল। 26 মিনিটে দানি ওলমোর কল্যাণে 2-1 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় হ্যান্সি ফ্লিকের দল। দ্বিতীয়ার্ধের যোগ করার সময়ে 3য় মিনিটে ওলমো আরও 1 গোল করে 3-1 ব্যবধানে জয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। এতে 14 ম্যাচে 34 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এলো বার্সা। দ্বিতীয় স্থানে নেমে যাওয়া রিয়াল মাদ্রিদের সংগ্রহ 32 পয়েন্ট। এএফসি অনূর্ধ্ব-17 এশিয়ান কাপ বাছাই পর্বে গ্রুপের শেষ ম্যাচে বিকেলে শক্তিশালী চীনের মুখোমুখি হবে বাংলাদেশের তরুণরা। স্বাগতিকদের বিপক্ষে খেলতে নামার আগে তাই শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিচ্ছে গোলাম রব্বানী ছোটনের শিশুরা। এই গ্রুপ থেকে এখনো পর্যন্ত চীন ও বাংলাদেশ 4টি করে ম্যাচে জয় পেয়েছে। প্রতি গ্রুপের শীর্ষ দল চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। পয়েন্ট সমান হলে গোল পার্থক্যে শীর্ষ দল নির্ণয় করা হবে। চীনের ইয়াংচুয়ান স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল 5:30টায় শুরু হবে ম্যাচটি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন, ব্রিফিং এ ডাক্তার জাহিদ। পরিস্থিতির উন্নতি হলে তাকে বিদেশে নেওয়া হবে জানালেন মির্জা ফখরুল। অতীতে রাজনৈতিক হস্তক্ষেপে ব্যাংক খাতে লুটপাট হয়েছে মন্তব্য গভর্নরের। ক্ষমতায় গেলে অর্থনীতিতেও স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিভিন্ন দলের। ময়মনসিংহের ভালুকায় রোপা আমনের ভালো ফলন পেয়েও কারেন্ট পোকার আক্রমণে হতাশ কৃষকরা। ঘরে উঠছে না আশানুরূপ ধান। এবং ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র। আকাশসীমা বন্ধ করে দেবার ঘোষণা ট্রাম্পের, মোকাবেলার হুঁশিয়ারি মাদুরোর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলাদেশ। সবাইকে।